সেই টুপিবাজরা কি খেয়াল করেছেন আজকে পুরো আলোচনাটায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বড় তাদের বলেননি আমার রাজ্যে আমি ওয়াকআপ কার্যকর করতে দেব না। সুরক্ষা বলের উপরে হয়, দায়টা আপনি নেবেন। আপনি সংবিধানকে এমনভাবে চ্যালেঞ্জ করছেন যে আপনার এ রাজ্যের কোনো একটা পদে মুখ্যমন্ত্রী দূরস্থ কোনো একটা জায়গায় থাকার অধিকার নিয়ে আপনি পাকিস্তান বাংলাদেশে চলে যাওয়ার কথা। 47-এ ভারত ভাগের আগে যতগুলো দাঙ্গা হয়েছে মুর্শিদাবাদকে স্পর্শ করেনি। সেই জায়গায় গিয়ে আজকে রাজনীতির শুধুমাত্র সুবিধা পেতে আজকে যখন রাজ্য সরকারকে এত নিচে নামতে হচ্ছে, রাজ্যের তৃণমূল সরকারকে, আমি ভয় পাচ্ছি এই প্রসিডিওরের যে বিষবৃক্ষটা বপন হচ্ছে তার বিষময় ফলটা কিন্তু আমাদের পরবর্তীকালে ভয়ানকভাবে ভুগতে হবে। এই যে এন্টায়ার চ্যাপ্টারটায় মুখ্যমন্ত্রী এত কিছু বললেন, ভাঙ্গন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন। তিনি কি ঘরছাড়াদের নিয়ে একটা কথা বলেছেন? তোমরা শুনেছো? এতগুলো ঘরছাড়া, সাত দিনের শিশুটিও ঘরছাড়া হলেন নবান্নের এই প্রাকলগ্নে। তিনি বলেছেন তিনি 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছেন। বাসীরা বলছে 200 মিটার দূরে একাধিকবার তারা থানায় গিয়েছে, কেউ আসেনি, কেন সহযোগিতা করেনি, ফোন করলে ফোন কেটে দিয়েছে। তা না হলে আজকে তিনটে একটা নিরপরাধ আমাদের সহনাগরিককে আমরা হারাতাম না। এই দায়টা মুখ্যমন্ত্রীর নয়, পুলিশ মন্ত্রী। ক্রাইসিস মুর্শিদাবাদ, মালদা এবং ভাঙ্গরে চাপিয়ে দিলেন, সেটার থেকে তো তাকে বেরোতে হবে। তো বেরোতে গেলে কি করতে হবে? বিএসএফ যে বিএসএফকে তার প্রশাসন ডেকে আনলো, সেই বিএসএফ হয়ে গেল খারাপ। তখন এই যে সেলিম সাহেব আজকে তার ছুটে যেতে হচ্ছে ওখানে, ওয়াকআপ নিয়ে বড় বড় লেকচার মারতে হচ্ছে। এই সেলিম সাহেব তিনি মামলাও করেছেন। সেলিম সাহেবের নামও উঠেছিল তৎকালীন সাংসদ হিসাবে যে তিনি কিন্তু ওয়াকআপের সম্পত্তি তিনি একদম পরিষ্কারভাবে মুসলিম অরফানেজদের সম্পত্তির লেনদেনের একটা চরম গরমিল সেই সময় 2009-এ একাধিক পত্রিকায় উঠে এসেছিল। 100 বিঘা জমি সিপিএমের নেতাদের দখলে ছিল তখন। বরং বলেছে দিল্লি যান, 1 বছর পরে সরকার পাল্টে গেলে কথা দিচ্ছি ওয়াকআপ সংশোধনীটা আমি বাতিল করব। মানে 32টা সাংসদ নিয়ে উনি দেশের প্রধানমন্ত্রী হবেন। কত বড় স্বপ্ন, কত বড় মিথ্যাচার। 26-এর ভোটে একটা শ্রেণীকে তাতাতে হবে, তাই তিনি এত কিছুর পরেও রাজধর্ম পালন না করে তিনি আবার আজকে সবাইকে ডাকলেন, আবার ভয়ানক মিথ্যাচার করলেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আবার উস্কালেন, ভোটকে ম্যানিপুলেট করার চেষ্টা করলেন, একটা এমন বায়নারি তৈরি করার চেষ্টা করলেন, সেই বায়নারিতে সেকশনাল পলিটিক্সটা আরও পরিমাণে, মানে কাস্ট পলিটিক্স, আবার ধর্মীয় রাজনীতি, মেরুকরণটাকে আবার শান দিলেন তিনি। তাহলে ম্যাডাম, তাহলে যে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হচ্ছে বাঙালি মুসলিম বাংলাভাষী, তাদের মঞ্চে, মুয়াজ্জিমদের মঞ্চে আপনি হিন্দিতে কেন কথা বলতে হচ্ছে আপনাকে একাধিকবার? দয়া করে বলছি, দেখুন আমি মুসলিম নই, ইসলাম ধর্মাবলম্বী নই। ইসলামকে ইমামদের চোখ দিয়ে দেখবেন না, ইসলামকে আল্লাহর চোখ দিয়ে দেখুন। ওয়াকআপ কি তার বাস্তবতা দেখুন, বোঝার চেষ্টা করুন ভাইরা। কম্পিটিটিভ কমিউনালিজম, প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকরণটা করবেন, এই তাতে রুটি ভাজবেন, রুটি সেঁকবেন, ভোটে জিতবেন। আমার আপনার যে ভাইয়েরা, প্রতিবেশীরা একটা জেলা ছেড়ে অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হলো, তাদেরকে দয়া করে আসতে দিন। ইমাম অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বৈঠকে তিনি ওয়াকআপ আইন নিয়ে বহু বক্তব্য রেখেছেন। তার পাশাপাশি যে ঘটনা ইতিমধ্যে মুর্শিদাবাদ, মালদা এবং তার ছোঁয়া ভাঙড়েও পড়েছে, সেখানে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম তিনি বলছেন, এবং তার পাশাপাশি জুড়ে দিচ্ছেন বিএসএফকেও। কোথাও যে দেশের অভ্যন্তরীণ সুরক্ষায় কি প্রশ্ন না? না, একদম ঠিক। মুখ্যমন্ত্রী কেন, আমরা যে ছাত্রদের দেখি সারা বছর কোনো পড়াশোনা করেনি, তারা পরীক্ষার হলে গেলে পরে হয় টুকলি করে নকল করার চেষ্টা করে, আর নকলকে যদি আমরা আটকাতে পারি তখন তারা কি করে, হাবিজাবি লিখে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ইমামদের নিয়ে যখন টুপি পরালেন, দ্বিতীয়বার টুপি পরালেন, সেই তার যে বক্তব্যগুলো, যার কন্টেন্টগুলো ছিল, তিনি এই আন্দোলন, এই ঘটনার সাথে দূর দূরান্ত অনুষঙ্গহীন প্রধানমন্ত্রী, দেশের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে টানলেন। আমার কথাটা হচ্ছে, যারা ওখানে গিয়ে বসে বসে টুপি পরলেন, তাদের তো একটা টুপি আছে, তার উপরে একটা টুপি পরালেন মুখ্যমন্ত্রী নিজের টুপি। সেই টুপিবাজরা কি খেয়াল করেছেন আজকে পুরো আলোচনাটায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বড় তাদের বলেননি
আমার রাজ্যে আমি ওয়াকআপ কার্যকর করতে দেব না। ঠিক এতদিন ধরে উনি এবং সিদ্দিকুল্লাহকে নিয়ে কি উনি ফোনের মাধ্যমে নবান্নের মাধ্যমে বলেছেন। আজকে কি বলেছেন? উনি আজকে বলেছেন দিল্লি যান, আজকে বলেছেন ওয়াকআপ 1 বছর পরে কেন্দ্রের সরকার চলে যাবে, আমি 32টা বিধায়ক, মানে আমি অ্যাড করলাম 32টা বিধায়ক নিয়ে উনি দেশের প্রধানমন্ত্রী হবেন, তখন তিনি ওয়াকআপের এই সংশোধনীটা বাতিল করে দেবেন। তাই তো ভার্সনটা। আসলে যে ঘটনাটা মুখ্যমন্ত্রী আজকে করতে চাইলেন, যে এন্টার প্রসিডিওরে তিনি তার দল এই 26,000 চাকরি চুরি দুর্নীতি তার থেকে মোড় ঘোরাতে গিয়ে একটা যে তৈরি করা ক্রাইসিস মুর্শিদাবাদ, মালদা এবং ভাঙড়ে চাপিয়ে দিলেন, সেটার থেকে তো তাকে বেরোতে হবে। তো বেরোতে গেলে কি করতে হবে? বিএসএফকে তার প্রশাসন ডেকে আনলো, সেই বিএসএফ হয়ে গেল খারাপ, অর্থাৎ কাজের বেলায় কাজই, কাজ ফুরলে পাজি, সব টার্গেট। দ্বিতীয় খারাপ কে হয়ে গেল? প্রধানমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী। তৃতীয় খারাপ কে হয়ে গেল? শূন্য হয়ে যাওয়া কংগ্রেস। সে কংগ্রেস নাকি কংগ্রেসি এলাকাগুলোতে আবার দুদিন পরে হয়তো উনি এটাও বলে দেবেন ডাইনোসর হয়ে যাওয়া সিপিএমও দায়ী। আমি তোমায় পরিষ্কার বলছি, এই যে এন্টায়ার চ্যাপ্টারটায় মুখ্যমন্ত্রী এত কিছু বললেন, ভাঙন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন। তিনি কি ঘরছাড়াদের নিয়ে একটা কথা বলেছেন? তোমরা শুনেছো? এতগুলো ঘরছাড়া, সাত দিনের শিশুটিও ঘরছাড়া হলেন নবান্নের এই প্রাকলগ্নে। তিনি বলেছেন তিনি 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছেন, দেওয়ার কথা বলেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি এত কিছু বললেন, এত জায়গায় আপনি দোষীদের খুঁজে ফেললেন, আপনি ওই ঘটনাটার 200 মিটার দূরে আপনার থানার ওসিকে তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নিলেন। গ্রামবাসীরা বলছে 200 মিটার দূরে একাধিকবার তারা থানায় গিয়েছে, কেউ আসেনি, কেন সহযোগিতা করেনি, ফোন করলে ফোন কেটে দিয়েছে। তা না হলে আজকে তিনটে একটা নিরপরাধ আমাদের সহনাগরিককে আমরা হারাতাম না। এই দায়টা মুখ্যমন্ত্রীর নয়, পুলিশ মন্ত্রীর, তার পুলিশের নয়, তার পুলিশের একজন এডিজি আইন শৃঙ্খলা শামীম সাহেব, খুব শ্রদ্ধা করতাম ভদ্রলোককে, তিনি বলছেন পাতাল থেকে খুঁজে আনবো দোষীদের। আরে শামীম সাহেব, পাতাল থেকে খুঁজতে হবে না, আপনি যে পলিটিক্যাল মাস্টারের নির্দেশে চুপচাপ রইলেন, একদম স্পিকটি নট, 6 দিন 7 দিন পর ধ্বংসলীলার মাঝখানে আপনি বলছেন আপনি খুঁজে বের করবেন পাতাল থেকে। কিচ্ছু করতে হবে না। এলাকার ভরতপুরের বিধায়ককে ধরেন, তৃণমূলের পার্টির অফিসগুলোয় যান, সাংসদকে ধরেন, আরেকটা সাংসদ গুজরাটে চা খাচ্ছে, ওটাকে ধরে নিয়ে আসুন, কলার ধরে 2 ঘা দিন, বের করে দেবে কারা যুক্ত ছিল। তার জন্য আপনাকে ওপার বাংলাদেশে যেতে হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তার প্রশাসন যেই বিএসএফের উপর আস্থা রেখেছে, যেই আস্থাটা ওখানকার সাধারণ মানুষ বলছে বিএসএফ না থাকলে আমাদের লাশ গুনে প্রশাসন শেষ করতে পারতো না, আমরা বিএসএফের ক্যাম্প চাই, সেই প্রবাহের বাইরে গিয়ে রাজ্যের তৃণমূলের নেতারা যে পরিমাণ উস্কানিমূলক বিএসএফের বিরুদ্ধে, সীমা সুরক্ষা বল, বিএসএফ সিআরপিএফের বিরুদ্ধে করছে, তাতে তো আমি দেখছি সংবিধানের সংকট তৈরি হচ্ছে এখানটা। সংবিধানের শপথ নিয়ে একজন দীর্ঘদিনের পলিটিশিয়ান, কেন্দ্রীয় মন্ত্রী অশোক স্তম্ভ ব্যবহার করে সংবিধান হাতে নিয়ে কথায় কথায় সংবিধানকে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে যিনি কোণঠাসা করার চেষ্টা করেন, তিনি যখন তার দেশের সুরক্ষা বল সম্পর্কে এই রকম একটা চরম ইন্সপিরেশন দেন, অনাস্থা আনেন, তিনি কি একবার ভেবেছেন মুর্শিদাবাদে যদি দ্বিতীয় হামলাটা এবার সেই সুরক্ষা বলের উপরে হয়, দায়টা আপনি নেবেন? আপনি সংবিধানকে এমনভাবে চ্যালেঞ্জ করছেন যে আপনার এ রাজ্যের কোনো একটা পদে মুখ্যমন্ত্রী দূরস্থ কোনো একটা জায়গায় থাকার অধিকার নিয়ে আপনি পাকিস্তান, বাংলাদেশে চলে যাওয়ার কথা। আমি জানি না বিএসএফ কেন এখনও চুপ, কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও চুপ, তার গৃহমন্ত্রক এখনও চুপ, কী রসায়নে, কী কারণে রাজ্যপাল কেন চুপ, বিরোধী দলনেতারা কেন এখনও ওনার বিরুদ্ধে একটা মামলা করেনি? প্রশ্ন হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। আচ্ছা, দায়িত্বশীল বিরোধী তো সিপিএমও শূন্য হয়ে গেল, তাদের তো একটা ভূমিকা আছে, তারা ওখানে গিয়ে কী করলো? জেনে বুঝে বলছে ওই বাবা ছেলে তারা নাকি দাঙ্গা আটকাতে গিয়ে এগুলো করছে। দেখুন, ভুল জানার থেকে না জানাই ভালো। আমি দয়া করে বলছি, ভুল জানার থেকে না জানা ভালো। ওরা ওদের এফআইআরে পরিষ্কার নাম দিয়েছে, 7 জনের নাম পরিষ্কার বলেছে, ঘরের দরজা ভেঙে ওদের তুলে নিয়ে গিয়ে বাড়ির 7 জন সদস্য, তার মধ্যে শিশুরাও আছে, তাদের সামনে 2 জনকে কাটা হয়েছে। আমি বলছি এই ঘটনার ইন্টেন্সিটিটাকে বিরোধীরা যখন একটা শ্রেণীর বিরোধী কমাতে চেষ্টা করে, সত্যের অপলাপ হয়, সত্যের মৃত্যু হয়,
এটা অস্বীকারের জায়গা নেই। 5 থেকে 600 পরিবার তারা নিজের রাজ্যে গৃহ ছাড়া, অনেকে ঝাড়খণ্ডে অন্য রাজ্যে আশ্রয় নিয়েছে। ঠিক ভোটের সময় যেমন আমরা দেখেছিলাম অসমে আশ্রয় নেওয়া উত্তরবঙ্গের বিজেপি সমর্থক বা বিরোধী সমর্থকদের দেখেছিলাম, তো একই কায়দায় এই কাণ্ডটা রাজ্যের প্রশাসনের শুধু ব্যর্থতা নয়, এটা তৈরি করা স্ক্রিপ্টেড। কারণ তাদের 26,000 চাকরি চুরির এই ভয়ানক ইস্যুটা, তাদের দুর্নীতিটাকে সারফেস থেকে সরাতে হবে। 26-এর ভোটে একটা শ্রেণীকে তাতাতে হবে। তাই তিনি এত কিছুর পরেও রাজধর্ম পালন না করে তিনি আবার আজকে সবাইকে ডাকলেন, আবার ভয়ানক মিথ্যাচার করলেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আবার উস্কালেন, ভোটকে ম্যানিপুলেট করার চেষ্টা করলেন, একটা এমন বায়নারি তৈরি করার চেষ্টা করলেন, সেই বায়নারিতে সেকশনাল পলিটিক্সটা আরও পরিমাণে, মানে কাস্ট পলিটিক্স, আবার ধর্মীয় রাজনীতি, মেরুকরণটাকে আবার শান দিলেন তিনি। এবং এই জায়গায় গিয়ে যদি আরেকটা প্রান্তে এটা ছড়িয়ে পড়ে, তার দায়টা কি রাজ্যের মুখ্যমন্ত্রী নেবেন? সেন্ট্রাল গভর্নমেন্ট কি এখনও চুপচাপ থাকবেন? রাজ্য প্রশাসন সেন্ট্রাল ফোর্স চেয়ে তো বকলমে বুঝিয়ে দিয়েছে রাজ্যে 355 ধারা জারি করার উপযুক্ত পরিবেশ এসে গেছে। তারপরেও সেন্ট্রাল গভর্নমেন্ট চুপচাপ থাকবে, রাজ্যপাল চুপচাপ থাকবে, মাননীয় রাষ্ট্রপতি চুপচাপ থাকবে? এই মানুষগুলোকে মৃত্যুর মুখে ফেলে দেবে? প্রত্যেকটা, আমি যে কোনো ধর্মাবলম্বীর ক্ষেত্রে বলছি, এই যে ঐতিহ্য, একতার ঐতিহ্য মুর্শিদাবাদ, 47-এ ভারত ভাগের আগে যতগুলো দাঙ্গা হয়েছে মুর্শিদাবাদকে স্পর্শ করেনি। সেই জায়গায় গিয়ে আজকে রাজনীতির শুধুমাত্র সুবিধা পেতে আজকে যখন রাজ্য সরকারকে এত নিচে নামতে হচ্ছে, রাজ্যের তৃণমূল সরকারকে, আমি ভয় পাচ্ছি এই প্রসিডিওরের যে বিষবৃক্ষটা বপন হচ্ছে তার বিষময় ফলটা কিন্তু আমাদের পরবর্তীকালে ভয়ানকভাবে ভুগতে হবে। আপনি বলছেন রাজ্য সরকারের কাজে বা রাজ্য সরকারের অক্রিয়তার জন্য এই ঘটনা ঘটছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার বারংবার শুধুমাত্র কেন্দ্র সরকারকে তারা আঙুল দিয়ে কথা বলছেন। কেন্দ্র সরকার ধর্ম নিয়ে রাজনীতি করছে, যার ফলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে। বারংবারই কেন্দ্র সরকারের কথা বলা যায় এবং আজকে তো একদম মুখ্যমন্ত্রী নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম নিয়ে তিনি বলেছেন। দেখো 19-এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। রাজ্য সরকার তখন রাজ্যের তৃণমূল শেষ দফার ভোটে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবে এই মুখ্যমন্ত্রী বলেছেন। কত বড় অশ্লীল মন্তব্য! আমি বলছি দেখুন, যাই হোক তাই হোক, দিনান্তে তো আমরা মানুষ। বাঙালির ঐতিহ্যকে ভারতবর্ষের সামনে উলঙ্গ না করলেই কি রাজ্যের মুখ্যমন্ত্রী চলতো না? এই যে এই কথাগুলো যে থাক, শ্যাম শ্যাম যদু মধু যেই থাক, আমরা একটা সুস্থ সংস্কৃতিবান মানুষকে এগুলো বলতে পারি? এমনি তো বাঙালি জাতিকে রিপ্রেজেন্ট করছেন। দ্বিতীয়, উনি বলছেন বহিরাগত আছে, হিন্দিভাষী বহিরাগত, তার দলের লোকজনও লেখালেখি করছেন সোশ্যাল নেটওয়ার্কে। তাহলে ম্যাডাম, তাহলে যে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হচ্ছে বাঙালি মুসলিম বাংলাভাষী, তাদের মঞ্চে, মুয়াজ্জিমদের মঞ্চে আপনি হিন্দিতে কেন কথা বলতে হচ্ছে আপনাকে একাধিকবার? আমার প্রশ্ন রইল, উত্তর দেবেন? আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আমি মুসলিম ভাইদের উদ্দেশ্যে তোমার চ্যানেলের মাধ্যমে বলছি, ওয়াকাফ মানে তো আল্লাহকে নিবেদিত করা কিছু সম্পত্তি, কিছু আপাহিজ, কিছু দরিদ্র, কিছু এতিম, কিছু মিসকিন, এদের উদ্দেশ্যে নিবেদিত করা কিছু মুসলিম এবং একটা অংশের হিন্দুদের সম্পত্তি বা অন্য সম্প্রদায়ের, অমুসলিম সম্প্রদায়েরও সম্পত্তি ওয়াকাফ হিসাবে কিন্তু ট্রিট হয় ভারতবর্ষে। বহু মারাঠি রাজারা, দক্ষিণ ভারতের রাজারাও কিন্তু ওয়াকাফে নিজেদের দান করেছে, অথচ তারা মুসলিম নয়। এই সম্পত্তিগুলো কি আদৌ পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষ পায়? আমি তথ্য কি বলে, তথ্য বলছে কিছুদিন আগে আইবির রিপোর্ট, এ রাজ্যের আপনাদের মসিয়া সেজে বসে থাকা তথাকথিত আরেকজন কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব, তার নাম আইবিতে উঠে এসেছে। তিনি টিপু সুলতানের পরিবারের একাধিক জমি দখল করে বসে আছেন, আমার কথা নয়। দ্বিতীয়, নাদিমুল হক, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তার নাম আছে। কালীগঞ্জের, নদিয়ার কালীগঞ্জের প্রয়াত বিধায়কের নাম আছে, তারা মুসলিম। আমি বলছি 2017 সালে, হ্যাঁ ফিরাজ হাকিমের নামও তো বললাম, টিপু সুলতানের প্রপৌত্র মাইনরিটি ফ্যামিলির ওয়াকফ স্টেটের সম্পাদক সাঈদ আলম সেই মহীশূর থেকে ছুটে এসে এই রাজ্যে ক্যালকাটা হাইকোর্টে মামলা করেছিল, কারণ ভারতবর্ষের তৃতীয় সবচেয়ে বড় প্রপার্টি ওয়াকফ পশ্চিমবঙ্গে,
এবং সবচাইতে বেশি জমি দখল হয়ে আছে শাসক দলের দ্বারা এই রাজ্যে। তৎকালীন যখন ছিল সিপিএম ক্ষমতায় ছিল, তখন এই যে সেলিম সাহেব, আজকে তার ছুটে যেতে হচ্ছে ওখানে, ওয়াকআপ নিয়ে বড় বড় লেকচার মারতে হচ্ছে। এই সেলিম সাহেব তিনি মামলাও করেছেন। সেলিম সাহেবের নামও উঠেছিল তৎকালীন সাংসদ হিসাবে, যে তিনি কিন্তু ওয়াকআপের সম্পত্তি তিনি একদম পরিষ্কারভাবে মুসলিম অরফানেজদের সম্পত্তির লেনদেনের একটা চরম গরমিল সেই সময় 2009-এ একাধিক পত্রিকায় উঠে এসেছিল। 100 বিঘা জমি সিপিএমের নেতাদের দখলে ছিল তখন, এগুলো উঠছিল। আজকে তারা ইয়ে করছে। আসলে এরা কেউই চায় না মুসলিম ভাইদের মূল স্রোতে আনতে। যে সম্পত্তি তারা ভোগসত্ত্বই পায় না, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ, ওয়াইসিরা দখল করে আপনাদের দরদি সেজে বড় বড় লেকচার মেরে বেড়াচ্ছে, একবার তাদের গিয়ে প্রশ্ন করুন, আপনারা এই সম্পত্তিগুলো ছেড়ে দিন। এই যে শাহিদ আলমের কথা বলছি, তিনি ছুটে এসে মামলা করেছিলেন 2017-তে ক্যালকাটা হাইকোর্টে রায় চট্টোপাধ্যায়ের এজলাসে। রায় চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিল ফিরহাদ হাকিমের মিউনিসিপ্যাল কর্পোরেশনকে, এই জমিগুলো দখল হয়ে যাওয়া জমি, তার মধ্যে আছে টিপু সুলতানের পরিবারের জোহরা বেগমের 29টা প্রপার্টি। আমি একদম দাগ খতিয়ান দেখে আপনাকে বলতে পারি, হাইকোর্টের নির্দেশ মানেনি ফিরহাদ হাকিমের কর্পোরেশন। কেন মানবে কেন? তাহলে তো তার জমি হাতছাড়া হয়ে যায়, সিদ্দিকুল্লাহদের জমি হাতছাড়া হয়ে যায়। তারপরে সেটার 2023-এ আবার মামলা হয়। মামলায় চরম বিরক্ত হয়ে হাইকোর্ট আবার নির্দেশ দেয় 1 থেকে 100টা ওয়ার্ডের মধ্যে ওয়াকআপ বেদখল হয় সম্পত্তির একটা পরিসংখ্যান বের করুন। আজও সেই কাজটা দিনের আলোয় ফোটেনি। আমার কথাটা হচ্ছে যে ভাইয়েরা ওয়াকআপ খায় না মাথায় দেয়, ওয়াকআপ আপনার পরিবারের কী কাজে লাগে না জেনে শুধু চিলে কান আপনি নিয়ে গেছে বলে চিলের পিছনে ছুটছেন, কানটা দেখছেন না, তাদের দয়া করে বলছি, দেখুন আমি মুসলিম নই, ইসলাম ধর্মাবলম্বী নই, ইসলামকে ইমামদের চোখ দিয়ে দেখবেন না, ইসলামকে আল্লাহর চোখ দিয়ে দেখুন। ওয়াকআপ কি তার বাস্তবতা দেখুন, বোঝার চেষ্টা করুন ভাইয়েরা। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার সহনাগরিক, যে দরিদ্র মুসলিমদের ভারতবর্ষে ওয়াকআপের ছিটে ফোটাও কোনো সুবিধা হয় না। আমার কথা নয়, আপনি জহরা বেগমের ভিডিওটা দেখুন, মোগল সম্রাটদের শেষ বংশধর হতদরিদ্র অবস্থায় তাদের ভিডিওগুলো দেখুন, এই শাহেদ আলমদের মতন লোকদের ভিডিওগুলো দেখুন। আপনাদের সম্প্রদায়ের শিক্ষিত যে মানুষগুলো এখনও আছে, কাজী মাসুদ থেকে শুরু করে নজরুল ইসলামদের কথা শুনুন, এগুলো ভালো করে স্টাডি করুন। এদের চোখ দিয়ে আপনাদের দেখানো হয় না, তাই আপনাদের সন্তানদের মূল স্রোতের শিক্ষারা মমতা ব্যানার্জি এই ওয়াইসিরা করতে চায় না। আপনাদের ওই জায়গায় যেখানে সরকারি স্কুল খোলার কথা, তখন আপনাদের ওখানে গ্র্যান্ট দেওয়া হয় কি সমস্ত খারিজি মাদ্রাসার, অথচ যারা এগুলো করছে তাদের ছেলেমেয়েরা কিন্তু উচ্চশিক্ষিত হয়, ইংলিশ মিডিয়ামে টাই শুটেড বুটেড হয়ে যায়। ফলে ওই চোখ দিয়ে মূল স্রোতের জায়গায় আসুন, উন্নয়ন করুন, নিজেদের মূল স্রোতে ফিরে আসুন। সহনাগরিক আপনারা, আমরা প্রত্যেকে হাতে হাত মিলে ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে, অভিযোগ থাকতেই পারে, আপনাদের অবজেকশন থাকতে পারে ওয়াকআপ সংশোধনী নিয়ে, তার জন্য সুপ্রিম কোর্ট আছে। আইন আদালতের উপরে ভরসা রাখুন, ভারতের সংবিধানের উপরে ভরসা রাখুন। আজকে যিনি আপনাদেরকে ডেকে নিয়ে এই কথাগুলো আপনাদের প্রতিনিধিদের শোনালো, এই মোল্লা মুয়াজ্জিমদের, মনে রাখবেন এরা কিন্তু মমতা ব্যানার্জির এজেন্ট হয়ে আপনাদেরকে তাই বোঝাবে, অথচ নিজেরা কিন্তু ভোগসত্ত্ব দখল করে রাখবে আপনাদের। অর্থাৎ এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল মাস্টার। এদের কথা নয়, বাস্তবটাকে বাস্তবভাবে দেখুন। আপনার কি মনে হয় আজকে তো ওয়াকআপ আইনের একটি শুনানিও রয়েছে সুপ্রিম কোর্টে, এই আইন কি মানে এই মুহূর্তে প্রত্যাহার করা সম্ভব? বা মুখ্যমন্ত্রী এর আগে যেটা বলেছিলেন, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার এক সদস্যরা বলেছিলেন যে এই রাজ্যে এই আইন তারা প্রতিফলিত হতে দেবেন না। আজকে কি বলেছেন মুখ্যমন্ত্রী? আজকে একটা কথা বলেননি, আজকে বরং বলেছে দিল্লি যান, 1 বছর পরে সরকার পাল্টে গেলে কথা দিচ্ছি ওয়াকআপ সংশোধনীটা আমি বাতিল করব। মানে 32টা সাংসদ নিয়ে উনি দেশের প্রধানমন্ত্রী হবেন। কত বড় স্বপ্ন, কত বড় মিথ্যাচার! আমি বলছি এগুলো বুঝলুকি দিয়েছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, উনি তো দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিনের পলিটিশিয়ান, অভিজ্ঞ রাজনীতিবিদ, সিজন পলিটিশিয়ান, তিনি কি জানেন না 256 নামক ধারায় সংবিধানে বলা আছে দুটো পার্লামেন্টের দুটো হাউসে তর্ক বিতর্কের পরে রাষ্ট্রপতি সই করে আইন হয়ে গেলে সেটা সুপ্রিম কোর্টের নালায়ের ভয়েড করার কোনো সুযোগ তেমন একটা থাকে না। তাই কি উনি দেওয়াল লিখনটা জানতে পেরে প্রথম দিন উস্কেছেন, আজকে গিয়ে ব্যাক গিয়ার মারলেন, নিয়ে বললেন দিল্লি যান। ঠিক এসএসসি ছেলে মেয়েগুলোকে যেমন বলছেন দিল্লি যান, আমি চাকরি চুরি করেছি দিল্লি যান। এই যে কথাগুলো, কালকে হয়তো বলবেন
ডিনাইং মোডে বলবেন, আমি যেগুলো কিছু বলিনি। আমি বলছি যে সর্বনাশী খেলাটা খেলছেন রাজ্যের শাসক দল, এটা বন্ধ হওয়া দরকার। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নামুন, কারণ বিরোধীরা এখানে কিচ্ছু করবে না, তারা তামাশা দেখবে। আর এই ভিডিওগুলো বানিয়ে বানিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে এই একটা কমিউনাল পলিটিক্স করবেন, কম্পিটিটিভ কমিউনালিজম, প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকরণটা করবেন। এই তাতে রুটি ভাজবেন, রুটি সেঁকবেন, ভোটে জিতবেন। আমার আপনার যে ভাইয়েরা, প্রতিবেশীরা একটা জেলা ছেড়ে অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হলো, তাদেরকে দয়া করে আসতে দিন, সৌভ্রাতৃত্ব বজায় রাখুন, বাস্তবতায় করুন। কোনো ভুয়ো খবরে, কোনো রাজনৈতিক চটকদারিতে, মিথ্যাচারে যাবেন না। সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুক, পুলিশ প্রশাসন বলুক, কিচ্ছু না। যদি মনে হয় আপনাদের বিএসএফ ওখানে সঠিক কাজ করছে, হাত খুলে তাকে স্বাগত জানান, ল অ্যান্ড অর্ডারটা হাতে নেবেন না। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের করজোড়ে আমি বলছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।